নমস্কার, CNN24 সান্ধ্যকালীন সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে সাথে রয়েছি আমি মাম্পি। আসুন দেখে নেওয়া যাক আজকের সংবাদ শিরোনাম। জিরিঘাটে পাচারকারীদের বিরুদ্ধে অভিযানে গিয়ে গুলিবিদ্ধ পুলিশ কর্মী। কাটিগড়ায় সংবর্ধনার জোয়ারে ভাসলেন বিধায়ক কমলাক্ষ। ভোটের পরিসংখ্যান মতো কাজ হবে বিধায়ক। সোনাই ধলাই সংযোগকারী ঝুলনপুল সেতু থেকে রুকনি নদীতে মরণ ঝাঁপ গৃহবধূর, পারিবারিক কলহে চাঞ্চল্য। নিলয় পাল দুটি গ্রন্থ নাইট ইজ স্টিল ইয়াং উপন্যাস এবং হককথা শীর্ষক প্রবন্ধ সংকলন প্রকাশ। এবারে সংবাদ বিস্তারিত। মাদক পাচারকারীর গুলিতে গুরুতর জখম হলেন এক পুলিশ কর্মী। ঘটনাটি ঘটেছে মঙ্গলবার রাত ৮টায় লক্ষ্মীপুরের জিরিঘাট দিঘলাং এলাকায়। পাচারকারীদের বিরুদ্ধে অভিযানে গিয়ে গুলিবিদ্ধ হন পুলিশ কর্মী শরীফ হোসেন কাজী। তার পেট সহ শরীরের বিভিন্ন স্থানে গুলি লেগেছে বলে জানা গেছে। ঘটনার পরই তাকে দ্রুত আলিপুর বিউরোজ মেমোরিয়াল খ্রিস্টান হাসপাতালে নিয়ে যাওয়া হয়। তবে অবস্থার অবনতি হওয়ায় সেখান থেকে শিলচর মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে। বর্তমানে তার অবস্থা আশঙ্কাজনক বলে হাসপাতাল সূত্রে জানা গেছে। পুলিশ সূত্রে খবর, মঙ্গলবার রাতে গোপন সূত্রের ভিত্তিতে লক্ষ্মীপুরের ডিএসপির নেতৃত্বে একটি দল দিঘলাংয়ের প্রত্যন্ত এলাকায় মাদক পাচারকারীদের ধরতে অভিযান চালায়। অভিযানের সময় পাচারকারীদের মুখোমুখি হতেই তারা পুলিশের লক্ষ্য করে গুলি চালায়। সেই গুলিতেই আহত হন শরীফ হোসেন কাজী। ঘটনার জেরে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়। অন্ধকারের সুযোগ নিয়ে অভিযুক্ত পাচারকারীরা ঘটনাস্থল থেকে পালিয়ে যেতে সক্ষম হয়েছে বলে জানা গেছে। ঘটনার খবর পেয়ে শিলচর থেকে অতিরিক্ত পুলিশ বাহিনী ঘটনাস্থলের উদ্দেশ্যে রওনা হয়েছে। শেষ খবর পাওয়া পর্যন্ত পুরো ঘটনার বিস্তারিত এখনো জানা যায়নি এবং অভিযুক্তদের খোঁজে তল্লাশি অভিযান জারি রয়েছে। বিজয় মুকুট মাথায় পড়ে উষ্ণ সংবর্ধনার জোয়ারে ভাসলেন কাটিগড়ার নবনির্বাচিত বিধায়ক কমলাক্ষ দেপুরকায়স্থ। মঙ্গলবার প্রথম কাটিগড়া বিজেপি মণ্ডল কার্যালয়ে প্রবেশ করলেন বিধায়ক, আর এখানেই তাকে উষ্ণ সংবর্ধনা জ্ঞাপন করা হয়। কপালে তিলক লাগিয়ে ফুল ছিটিয়ে বহু প্রতীক্ষিত বিধায়ককে বরণ করে নেওয়া হয়। চলে নৃত্য, ধামাইল। বক্তব্য রাখতে গিয়ে বিধায়ক পুরকায়স্থ জানান, ভোটের পরিসংখ্যান অনুযায়ী কাজ হবে, অর্থাৎ যেখানে বিজেপির ঝুলিতে ভোট কম পড়েছে সেখানে কাজও কম হবে। তবে যেখানকার মানুষ উজাড় করে ভোট দিয়েছেন সেখানে কাজ হবে 100%। উন্নয়ন আপনার দরকার আছে। আজকে মুখ্যমন্ত্রী হেমন্ত বিশ্ব শর্মা, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এখানে ডেভেলপমেন্ট করতে হইলে এরা নেতৃত্ব করতে লাগবে। আর এরা নেতৃত্ব করতে গেলে এখানে তো মানুষ লাগবো। আজকে আপনার সেই মানুষটা আপনার আমার মানিয়েছে। আজকে মুখ্যমন্ত্রী কিছু একটা কথা বলতে গেলে, বিধানসভা কোনো একটা কথা বলতে গেলে, আজকে কোনো অফিসারের কোনো একটা কথা বলতে গেলে, আজকে কোনো ঢাকাই আনতে গেলে আমরা তো মানুষের দরকার আছে। আপনার এই মানুষটা আমার বানিয়েছে। সামনের দিন আমরা যাতে সেই জিনিসটা আবহাওয়া নিয়ে আমরা অনেক চাওয়া পাওয়া আছে, অনেক প্রত্যাশা আছে, এগুলো আমরা পূরণ করতে থাকবো। আর ডেভেলপমেন্টের পরিসীমা খালি একটা লিমিটেড কিছু নয়, ওরিজিনাল একটা বানানি একটা কিছু একটা বানিয়ে দেখলাম সেটা ডেভেলপমেন্ট এটা না। ডেভেলপমেন্ট মিন্স অল। আমরা বিপদ, আমরা সমস্যা, আমরা প্রবলেম, আমরা অসুবিধা, আমরা যে পরীক্ষা পাস করলাম, আমরা আজকে কইছি যে আজকে এখানে কোচিং সেন্টার একটা খুলে আছে, মুখ্যমন্ত্রী কইছেন এরিয়ারে ছাত্র হইতো, এছাড়া সমস্যা প্রচুর আছে। এই স্বাধীনতার পরে এই দিনগুলো সমস্যা অনেক হয়ে গেছে। সব সমস্যা যে একটা সমাধান করে দেওয়া যাবে এটা নাই, কিন্তু আমরা এমন কিছু কাজ করতাম যাতে আমরা এত অঞ্চলের মধ্যে আমরা শুনছি নামটা যাতে মানুষে শ্রদ্ধার সঙ্গে রয়ে যাবে। আমরা শুনছি নামটা আমরা সবাই আমার শুভেচ্ছা জ্ঞাপন করলাম, আর আপনারা আমার শ্রদ্ধা নিবেদন করলাম। আমি আইসি আপনারা আমার কৃতজ্ঞতাটুকু নিবেদন করলাম। আমার কার্যকর্তারা এখানে আছেন, আমার বুথ আছেন, মন্ডল আছেন, আমার প্রত্যেকটা মোর্চার আছেন, প্রত্যেকে আপনারা যেভাবে কাজ করছেন, আমার কার্যকর্তারা, আমরা সবই বিজেপি কার্যকর্তা।
আমরা যারা আছি আমরা সব বিজেপি অতএব এই বিজেপির শাসক ব্যবস্থা যখন যখন দেশে থাকবো তখন তখন সুন্দর বাতাবরণ থাকবে। চাই ডেভেলপমেন্ট হইতো উন্নয়ন হইতো, ঠিক আছে, তো উন্নয়ন হইতে গেলে সেই পরিবেশের মধ্যে থাকতে লাগবে, সেই বাতাবরণের মধ্যে থাকতে লাগবে। সেই বাতাবরণের মধ্যে সেই পরিবেশের মধ্যে না থাকে যদি তাহলে সেই উন্নয়নটা হইতে পারে। আমি চাইবো সামনের দিন আমরা অনেক ডিপ্রাইভ আসতাম, আমরা অবহেলিত আসতাম, আমরা লাঞ্ছিত আসতাম, আমরা বঞ্চিত আসতাম, সেটা অস্বীকার করলাম। এই 5 বছর আমরা কাছে একটা কঠিন পরীক্ষা। এই 5 বছরে যাতে আমরা সামাজিক কাজ যেগুলো আছে সেই সামাজিক কাজ আরেকজন বিধায়ক হিসাবে, আমি বলছি যে বিধায়ক না, এবার আপনার বিধায়ক বানাইবা, আপনার সন্তানকে বিধায়ক বানাইবা, আপনার বন্ধুরে বিধায়ক বানাইবা, আপনার ভাইকে বিধায়ক। সোনাইধলাই সংযোগকারী ঝুলনপুল সেতুতে এক গৃহবধূর আত্মহত্যার চেষ্টার ঘটনাকে কেন্দ্র করে এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। পারিবারিক অশান্তি, সামাজিক চাপ এবং দীর্ঘদিনের দাম্পত্য বিরোধের জেরে ঘটে যাওয়া এই ঘটনা স্থানীয় সমাজে উদ্বেগের কারণ হয়ে উঠেছে। জানা গেছে, পূর্ব ধলাইয়ের আমরাঘাট এলাকার সেন্ট ক্যাথারিন গ্রামের বাসিন্দা মমতা কালিন্দী মঙ্গলবার বিকেলে স্বামী রূপক কালিন্দির সঙ্গে অটোরিকশা যোগে সোনাইধলাই ঝুলনপুল সেতু পার হচ্ছিলেন। সেই সময় আচমকাই তিনি চলন্ত অটো থেকে নেমে রুকনি নদীতে ঝাঁপ দেন। ঘটনাটি এতটাই আকস্মিক ছিল যে প্রথমে উপস্থিত কেউ বিষয়টি বুঝে উঠতে পারেননি। প্রত্যক্ষদর্শীদের তৎপরতায় দ্রুত উদ্ধার কাজ শুরু হয়। মমতার স্বামী রূপক কালিন্দী নদীতে ঝাঁপিয়ে পড়ে স্ত্রীকে বাঁচানোর চেষ্টা করেন। স্থানীয় বাসিন্দা কামাল উদ্দিন বরভূঁইয়া নৌকার সহায়তায় উদ্ধার অভিযানে অংশ নেন। পরে মমতাকে নদী থেকে নিরাপদে তীরে তুলে স্থানীয় মহিলাদের সহযোগিতায় সড়কে আনা হয়। অভিযোগ উঠেছে, গুরুতর অবস্থায় উদ্ধার করার পরও মমতাকে দ্রুত হাসপাতালে না নিয়ে গিয়ে মদ্যপ অবস্থায় থাকা স্বামী বাড়িতে নিয়ে যান। বিষয়টি জানাজানি হওয়ার পর পালংঘাট পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তদন্ত শুরু করে। হাসপাতালে কোনো তথ্য না পেয়ে পুলিশ অটোরিকশা চালকের সূত্র ধরে দম্পতির পরিচয় শনাক্ত করে। পুলিশি সূত্রে জানা যায়, প্রায় 3 বছর আগে রূপক ও মমতার বিয়ে হয়। তবে বিয়ের পর থেকেই পারিবারিক অশান্তি শুরু হয়। স্বামীর বাড়িতে অশান্তির কারণে মমতা বেশিরভাগ সময় বাবার বাড়িতেই অবস্থান করছিলেন। গত প্রায় 2 মাস ধরে রূপক স্ত্রীর বাবার বাড়িতে ঘর জামাই হিসেবে ছিলেন। সামাজিক চাপ এবং পারিবারিক পরিস্থিতির কারণে তিনি স্ত্রীকে নিজ বাড়িতে ফিরিয়ে নেওয়ার চেষ্টা করছিলেন। অভিযোগ মতে জোরপূর্বক স্ত্রীকে নিয়ে যাওয়ার চেষ্টার জেরেই মমতা আত্মহননের পথ বেছে নেন। ঘটনার প্রায় 1.5 ঘন্টা পর রূপক কালিন্দী যখন ঘটনাস্থলে ফিরে স্ত্রীর ফেলে যাওয়া কাপড় সংগ্রহ করতে যান, তখন পুলিশ তাকে আটক করে থানায় নিয়ে যায়। পরে পুলিশি তৎপরতায় মমতাকে উদ্ধার করে পালংঘাট মডেল হাসপাতালে ভর্তি করা হয়। প্রাথমিক চিকিৎসার পর পাশাপাশি পুলিশ উভয়কে কাউন্সেলিং করে। পরিস্থিতি বিবেচনার পর পরিবারের জিম্মায় ছেড়ে দেওয়া হয়। ঠিক আছে, অতদিন তো বাপের বাড়ি আসলাম, ঠিক আছে। এ সময় যে সময় আমটা আসলাম, এই সময় আমি যে ঘরে জান দিলেন, আমি যদি ঘরে যাই আচ্ছা আচ্ছা পরে কই থেকে আওয়াজ আসলা? আমার উস্কানি বাগান, রসকান্দি বাগান। তুমি কিতা করো এখানে আসলাম? মানে তোমার শ্বশুর বাড়ি? হ্যাঁ, তোমার শ্বশুর বাড়ি আমার আমরাঘাট। আচ্ছা, তোমার শ্বশুর বাড়ি রসকান্দি বাগান। হ্যাঁ, আচ্ছা, এখন আওয়ার পরে এখানে ঘটনা কি তাইছে? ঘটনা কি যে তুমি যাইবা না, তুই বলছে না আমি যাইবো না, আমি ঘরে আমি ঘর তো না কি এখানে যদি যাই আমি শ্বশুর বাড়ি, বাপের বাড়ি যদি যাই শ্বশুর বাড়িতে আমি জান দিলাম, এই কথাই। আচ্ছা, এরপরে কি তাইছে ঘটনা? হয়তো আইলো বমি করবো, বমি করতে তো ভাল মারি দিল জানো। ফুল থেকে নদীতে পান মারছে? হ্যাঁ। আচ্ছা, এরপরে কে উঠাইছে? তারপরে কি তো এখন লইয়া গেলাম, ডাক্তার করাইলাম, এখন আমার বহু সুস্থ আছে। আর কি আছে? কোন জায়গায় ডাক্তার দেখাইছো? আমরা নেপাল পাল। নেপাল পাল। আচ্ছা, তোমার নাম কিটা? আমার নাম রূপক। রূপক কিটা? কালিন্দী। বাড়ি কোন জায়গা? আমরাঘাট, সেন্ট ক্যাথারিন। সেন্ট ক্যাথারিন। হ্যাঁ। আর ওয়াইফের নাম কিটা? ভাইবা না, একটা কই তো মনা, এমনি তো মমতা। মমতা কিটা? কালিন্দী। হ্যাঁ, মমতা কালিন্দী। আচ্ছা, আমি তো মানে এখান থেকে এখানে আসতে আসলাম, মানে জায়গার নাম কো? জায়গা আমরাঘাট আসতে আসলাম। তারপরে তো এ কইলো বমি করবি। আমরাঘাট যাইতে আসলা? হ্যাঁ হ্যাঁ, কই আরাই কইতে? রোজকাকে বাগান দেন শ্বশুর বাড়ি থেকে? হ্যাঁ হ্যাঁ। শ্বশুর বাড়ি কতদিন 2 থেকে মাস আসলে? হলো। 2 মাস। 2 মাস। আচ্ছা, এখানে শ্বশুর বাড়িতে 2 মাস থাকার কারণ কিটা আছে? কারণ কি যে আমি গেলাম কি আমার ভাইয়ের কোনো কারণ আছে, গতিকে আমি গেলাম। আচ্ছা, তারপরে আমি গেলাম, আছে? বাচ্চা কাচ্চা নাই কিছু। হ্যাঁ, পরে কি তাইছে? পরে আমি আইলাম আমার ঘরে, যে গালি ফজত করে ওরা, মানে গড় জামাই? হ্যাঁ, ঘর জামাই বলে যদি কেউ যদি বলে তো এটা কিরকম লাগে, কিরকম লাগে ঘর জামাই যদি বলে কিরকম লাগে। আচ্ছা, এই জন্য আমি বললাম চলো ঘরে চলো, ঘরে লেগে এইটাই। তারপরে তুমি যদি আমাকে ঘরে নিও তো আমি জান দিয়ে দিই।
এটাই কথা হবে। 25 বছর পূর্তি বিবাহ বার্ষিকী উপলক্ষে এক বিশেষ অনুষ্ঠানে নিলয় পাল তার নিজস্ব রচিত দুটি গ্রন্থ নাইট ইজ স্টিল ইয়াং নামের একটি উপন্যাস এবং হক কথা শীর্ষক একটি প্রবন্ধ সংকলনের মোড়ক উন্মোচন করেন। অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয় কাছাড় ক্লাবের সভাকক্ষে এক গাম্ভীর্যপূর্ণ ও সাহিত্যিক পরিবেশে। উপস্থিত অতিথিরা লেখকের সাহিত্য চর্চা ও নতুন গ্রন্থ প্রকাশের উদ্যোগকে সাধুবাদ জানান এবং ভবিষ্যতেও তার কলম আরো সমৃদ্ধ হয়ে উঠবে বলে আশাবাদ ব্যক্ত করেন। আমার প্রথম উপন্যাসটি হচ্ছে নাইট ইজ স্টিল ইয়াং। সেটার নামটি বাংলা উপন্যাস, অথচ নামটি বাংলা এই ইংরাজিতে। সেই নিয়ে কলকাতায় অনেক জলগুলা হয়েছিল 2024-এর বইমেলাতে। তো তারপর যখন আমি কলকাতাতেও বিস্তারিত বলেছিলাম, বুঝিয়েছিলাম, বা যারা পড়েছে ভিতরেই যেই যাবেন তখন দেখা যাবে সেটা একটা বীভৎস ব্যাপার। এই নাইট ইজ স্টিল ইয়াং যেটাকে একটু আগে অতীনদা ব্যবহার করলেন, ওইটা অ্যাকচুয়ালি একটা শ্লেষ মাখানো শব্দ। সুখ, দুঃখ, আনন্দ, ফুর্তির বহিঃপ্রকাশকে বোঝাতে গিয়ে একসঙ্গে জিনিসটা বিস্ফোরণের মতো বেরিয়ে এসেছে। ওটার মধ্যে কম করে হলো 50টি চরিত্র আছে। তো 50টি চরিত্রকে বিভিন্নভাবে ফুটিয়ে ওঠারই এই এক, এবং তার মধ্যে অনেক কিছু ঘটনা আমার নিজের চোখে দেখা, সত্য ঘটনাকেই জুড়িয়ে সাহিত্যিক তার যেভাবে নিজে, আর তারপর ধীরে ধীরে সেটা গঙ্গার জল ধরে বরাকে এসে পৌঁছেছে। বরাকের এই অঞ্চলেও এটা বিস্তৃতভাবে পরিচিত। প্রায় 100টি চরিত্রের বর্ণনা এখানে আছে। দ্বিতীয় বইটি হচ্ছে হক কথা। সেটা আমার দীর্ঘদিনের অনেকগুলো আর্টিকেল একত্রিত করে সমসাময়িকের বিষয়ের উপর। এটা হক কথার প্রথম খণ্ড। দ্বিতীয় খণ্ড আসছে, আমার তৃতীয় বইটি আসছে ভাগ বাটোয়ারা, যাকে আমি বলবো দস্তাবেজ, নেক্সট জেনারেশনের জন্য দস্তাবেজ, যারা অখণ্ড ভারত এবং খণ্ডিত দ্বিখণ্ডিত ভারত বাংলার যে টোটাল বিস্তৃতি কাহিনী নিয়ে আসছে। আজকের সংবাদ এ পর্যন্তই। ধন্যবাদ।